রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুর্ঘটনা। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। ইন্দিরা চশমার কাজ মুছে নেবার জন্য চুপ করলে এক মুহূর্তের জন্যে। নদীর পূব পাড়ে গ্রামগুলোকে অস্পষ্ট করে দিয়ে নেমেছে সন্ধ্যা। পশ্চিম আকাশে এখনো জ্বলন্ত তামার রক্তরাগ। স্টিমারের আলোগুলো জ্বলে উঠেছে। সার্চ লাইটের আলো দূরে নারিকেল বীথি সমাকীর্ণ নদীর বাঁকটাকে উদ্ভাসিত করে দিলে। এদিকে ইলা আর বিভাস নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল ইন্দিরার মুখের দিকে। ইলার স্বরে বেদনা প্রকাশ পেল। যক্ষা? ইন্দিরা চশমাটা পরে নিল। কাচের ওপরে ইলেকট্রিকের আলো পড়ে যেন ইন্দিরার চোখ দুটোই জ্বলতে লাগলো। হ্যাঁ, যক্ষা। এসব কাব্যের এরকম বিয়োগান্তক পরিণতিও মাঝে মাঝে ঘটে থাকে। কি করা যাবে, উপায় নেই। চিকিৎসা চলতে লাগলো। ব্যাংকে সঞ্চিত যা কিছু দিয়ে, লক্ষ্মীর গয়না বন্ধক দিয়ে। কিন্তু কোনো লাভ নেই। সকলেই বুঝতে পারছিল যা অনিবার্যতা ঘনিয়ে আসছে। লক্ষ্মীর মনের অবস্থা আপনারা অনুমান করতে পারেন। সে সম্বন্ধে কোনো কথাই বলবো না। তবু যখন এক বিন্দু আশা থাকে না, তখনও আশা করতে ছাড়ে না মানুষ। হয়তো লক্ষ্মীর ক্ষেত্রে তাই হয়ে থাকবে। কিন্তু আশ্চর্য, সবাই যখন ভরসা ছেড়ে দিয়েছে, তখন আরো বেশি করে ভরসা পাচ্ছে সত্যের। এ রোগের নাকি ধর্মই এই। তার ধারণা সে সম্পূর্ণ সেরে গেছে। এখন আর ভয়ের কোনো কারণ নেই। বাস্তবিক আগের চাইতে তার বাইরের শাস্ত্র সেরেও গিয়েছিল অনেকটা। সত্যেন খুঁতখুত করতে লাগলো। এভাবে আমাকে আলাদা করে রাখবার দরকার নেই। আমি সকলের সঙ্গে মিশবো, সকলের সঙ্গে খাবো। লক্ষ্মী বা এমন করে দূরে থাকবে কেন? আমার কাছে সে স্বচ্ছন্দেই আসতে পারে এখন। শেষ কথাটাই সত্যেনের আসল লক্ষ্য। কিন্তু বাড়ির নতুন ডাক্তার, ধরা যাক তার নাম বিভাস। বিভাস আর ইলা একসঙ্গে চমকে উঠল। বিভাস? ইন্দিরা হেসে উঠল। মনে করুন কাল্পনিক নাম। সামনে যাকে পাওয়া যায় তাকে মডেল করে নিলে গল্প বলতে সুবিধে হয় না? তাছাড়া বিভাস নামে আর একজন ডাক্তার থাকলেই বা ক্ষতি কি? ইলার মুখে প্রতিবাদ ঘনিয়ে এলো, কিন্তু বিভাস কৌতুক বোধ করছিল। বললে, না না, ক্ষতি নেই, আপনি বলে যান। কি বলছিলাম? কৌতুকময় স্মিত হাস্যে ইন্দিরা একবার দৃষ্টি বুলিয়ে নিলে ইলার দিকে। লক্ষ্মীকে কাছে পাওয়ার জন্যে সত্যেন যেন দিনের পর দিন উন্মাদ হয়ে উঠতে লাগলো। এটাও নাকি এ রোগের আরও একটা বিশিষ্ট লক্ষণ। ভেতরে যত ক্ষয় আসে, অতৃপ্ত ক্ষুধাগুলো তত বেশি তীব্র হয়। কিন্তু তরুণ ডাক্তার বিভাসের ইন্দিরা একবার থামল। বিভাসের কড়া নিষেধ। যে কোনো রকম উত্তেজনা রোগীর পক্ষে মারাত্মক। সুতরাং লক্ষ্মীর স্বামী সম্ভাষণের অধিকার ছিল না। তাছাড়া আরও একটু ব্যাপার ছিল, যা আর কেউ বুঝতে না পারলেও লক্ষ্মীর দৃষ্টি এড়ায়নি। দিনের পর দিন রোগীর চিকিৎসায় নিঃস্ব হয়ে আসা এই পরিবারটির প্রতি জেগে উঠেছিল বিভাসের একটা অহেতুকী সমবেদনা। শেষ পর্যন্ত সে দুবেলা যাতায়াত করতে শুরু করলে। ফি চাওয়া তো দূরের কথা, সে সম্বন্ধে কোনো কথা উঠলে জিভ কেটে 3 হাত পিছিয়ে দাঁড়াতো। বলতো, না না, টাকা আর কেন, এ তো আমার কর্তব্যই। দরিদ্র পরিবারটি তাতে অপমানিত হলো না, বরং স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। কিন্তু নতুন ডাক্তার, বিশেষ করে তরুণ ডাক্তারদের কর্তব্যবোধ ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে মারাত্মক হয়ে ওঠে। না না বিভাসবাবু, কিছু মনে করবেন না। এই কটাক্ষ আপনাকে নয়, এটা সাধারণভাবেই বলছি। একেবারে দায়িত্বহীন উক্তি বলেই আপনি উড়িয়ে দিতে পারেন। যাই হোক, কর্তব্যের তাগিদেই নতুন ডাক্তার একদিন এক ঝুড়ি ফল নিয়ে এলো। লক্ষ্মী তখন দাঁড়িয়েছিল বারান্দার পাশে। ম্লান বিষণ্ণ চোখ মেলে তাকিয়ে দেখছিল সামনের বড় বাড়িটার মাথার উপর রক্ত মাখিয়ে সূর্য অস্ত নামছে। হয়তো তার মনে পড়ছিল আউটরাম ঘাটের সেই সন্ধ্যা,
সেই ঝলমলে জল, সেই ঘাট ছেড়ে যাওয়া দূরের প্রতি কালো কালো জাহাজগুলোর গম্ভীর উদাস বাঁশির সুর। বিভাস বললে, আপনাকে ভারী সুন্দর লাগছে দেখতে, যেন একখানা আঁকা ছবির মতো। লক্ষ্মী চমকে পেছন ফিরে তাকালো। বিকেলের আলোয় বিভাসের চোখে যে আগুন মেয়েদের অত্যন্ত বেশি চেনা, যেমন পাখি মাত্রেই বন্দুকের নল দেখলে চিনতে পারে। বিভাসের মুখ কালো হয়ে উঠেছিল। হঠাৎ যেন তীব্রভাবে বলে ফেলল, থাক, আপনার গল্প আর ভালো লাগছে না মিস চৌধুরী, মাফ করবেন। কিন্তু ইলেকট্রিকের আলোয় ইলার মুখে চেহারাটাই যেন বদলে গেছে আশ্চর্যভাবে। তেমনি তীব্রভাবে ইলা বললে, না না, বেশ লাগছে, বলে যান আপনি। বিভাস কিংবা ইলা কারুর কথাই যেন শুনতে পায়নি। এইভাবে ইন্দিরা বলে চলল। বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছিল লক্ষ্মী, কিন্তু বিভাস তার পথ আটকালো। বললে, আপনার স্বামীর জন্যে এই ফল, মাকে দেবেন। তীব্র গলায় জবাব দিয়ে লক্ষ্মী চলে গেল। শাশুড়িকে বিভাস কি বলেছিল কেউ জানে না, কিন্তু আড়ালে তিনি লক্ষ্মীকে খানিকটা গালিগালাজ করলেন। বললেন, বৌমা, সতু যেমন ও তো তেমনই ঘরের ছেলে, এই দুঃসময় কত কি করছে, তুমি ওকে অপমান করলে কেন? লক্ষ্মী জবাব দিল না। জবাব দেবার কিছু ছিলও না। বিভাসের উপকারের জালে এই দুস্থ পরিবারটি কেমন করে দিনের পর দিন জড়িয়ে যাচ্ছে, কেমন অসহায়ভাবে আত্মসমর্পণ করছে, এ তো সে নিজের চোখেই দেখতে পাচ্ছিল। বিভাসের বিরুদ্ধে একটি মন্তব্য করলে শ্বশুর শাশুড়ি যে একসঙ্গেই তার ওপর খড়গহস্ত হয়ে উঠবেন, এ কথা বুঝতে তার বাকি ছিল না। ওদিকে সত্যেন দিনের পর দিন কেমন যেন হয়ে উঠছে। তার মনের মধ্যে আগুনের মতো জ্বলে যাচ্ছে লক্ষ্মীকে কাছে পাওয়ার কামনা। খাবারের বাটি ছুঁড়ে ফেলে দেয়, আছড়ে ভেঙে ফেলে ওষুধের গ্লাস। জাগরণ ক্লান্ত রাত্রিতে জানলায় বসে বসে লক্ষ্মী শুনতে পায় খাঁচায় আটকানো একটা বুনো জানোয়ারের মতো সত্যেন ঘরের মধ্যে পায়চারি করে বেড়াচ্ছে। সেই দিন জ্যোৎস্নায় বান রেখে গিয়েছিল। নিশীথ রাত্রে কলকাতায় মাঝে মাঝে অদ্ভুত চাঁদ ওঠে। দিনের সমস্ত শব্দ আর সমস্ত কুৎসিতা যায় তলিয়ে। শান্ত স্তব্ধ কোমল ঘুমের ওপরে জ্যোৎস্না যেন ফুলের পাপড়ির মতো ঝরে পড়তে থাকে। কিন্তু ঘরের মধ্যে মানুষ তখন ঘুমে কাতর। জ্যোৎস্নার সেই ফুল তারা কুড়িয়ে নিতে পারে না। আর লক্ষ্মীর মতো যারা সেই রাত্রিতে প্রহর জাগে, তাদের চোখে সে জ্যোৎস্না যেন দেখা দেয় কঙ্কালের খানিকটা হাসির মতো, আজন্ম বৈধর্মের নির্মম নিষ্ঠুর শুভ্রতার মতো। রেলিং ধরে ঝুঁকে দাঁড়িয়েছিল লক্ষ্মী। গালের দুপাশ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এমন সময় তার ঘাড়ে আগুন ছুঁয়ে গেল তীব্র একটা নিঃশ্বাসের হলকা। চকিত হয়ে পেছনে ফিরতেই কে তাকে সমস্ত শক্তি দিয়ে বুকে চেপে ধরলে। বুনো জানোয়ারের চোখ জ্বলছে ধকধক করে। সত্যেন। লক্ষ্মী বললে, কি তুমি? সত্যেন জবাব দিল না। তেমনি লোহার মতো কঠিন দুহাতে তাকে আঁকড়ে ধরে ঘরে টেনে নিয়ে চলল। তার মধ্যে বহুদিনের উপবাসী পশুটা জেগে উঠেছে। লক্ষ্মী প্রাণপণে ছাড়াবার চেষ্টা করতে লাগলো। কি করছো, কি করছো তুমি পাগলের মতো? সর্বনাশ হয়ে যাবে যে, পায়ে পড়ি তোমার, আজ ছেড়ে দাও, তোমার শরীর সেরে উঠুক। সত্যেন তবুও জবাব দিল না। তার গায়ে যেন 5টা হাতির বল এসেছে। লক্ষ্মীর কান্না মিনতি কিছুই তার কানে গেল না। সে পাগল হয়ে গেছে। স্ত্রীকে দুহাতে তুলে সত্যেন ঘরে নিয়ে এলো। ফলাফল রাতারাতি টের পাওয়া গেল। শেষবারের মতো এক ঝলক রক্ত তুললে সত্যেন। লক্ষ্মীর কাছ থেকে এ জন্মের শেষ পাওনা আদায় করে সে চলে গেল। বিধবা হলো লক্ষ্মী। ইন্দিরা থামল। নদীর বুকে গাঢ় অমাবস্যার রাত্রি। হু হু করে হাওয়া আসছে। সার্চ লাইটের আলো তেমনই চমক ফেলেছে নিশীথের তরঙ্গিত খরধারায়, দুতীরের মর্মরিত সুপারি আর নারিকেলের বিথিতে। বিভাসের মুখ বিরক্তিতে কুঞ্চিত, ইলার মুখে সমবেদনার ম্লান রেখা। একটা দীর্ঘশ্বাস ফেলে ইলা বললে, গল্প শেষ হলো আপনার? না, হলো আর কই।
এসব সাধারণ গল্প, প্রতিদিনের সংসারের গল্প। এর আরম্ভ নেই, শেষও নেই। যেমন করে প্রত্যেক দিনের জীবন চলে, এই গল্প তেমনই খাওয়া, বাস, চলা ফেরায় এগিয়ে চলতে থাকে। তবু আর একটুখানি বলেই আমি গল্পটা শেষ করব। আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।